পাহাড়পুর 2006। গ্রাম বলুন বা আধা টাউন, পাহাড়পুরের মাথার ওপর সদাই মুখ ঝুলিয়ে থাকে অতীব গ্রে মেঘ। ডিমেন্টারদের মতো তারা প্রাণ থেকে শুষে নেয় আশা, আর তত বেশি ঢেউ খেলে যায় তাদের শরীরে। পাহাড়পুরে কখনো সূর্য ওঠে না, তা বলে ঘুটঘুটটি অন্ধকারও কি? না, তা নয়। ওখানে একরকম হাত চাপা দেওয়া আলো আসে। সে আলোয় আর যাই হোক, অক্সিজেন নেই। তবে পাহাড়পুর চিরকাল এমন পোস্ট অ্যাপোক্যালিপটিক ছিল না। রোদ যখন ও গ্রামে ভালো ব্যবসা করত, তখন সমুদ্রে নোনা হাওয়াও রোম্যান্টিক মনে হতো। পাহাড়পুর তখন মাছ ধরতে যাওয়ার সারি সারি নৌকোতে মস্ত জাল বিছানো অঞ্চল। কিন্তু 2004-এর পর কেমন যেন রূপ বদলে গেল। ও জল যেমন বাঁচিয়ে রাখে, তেমনি নিশ্চিহ্ন করল তো। সেবার তীব্র সুনামি অশেষ বিপর্যয় হয়ে গুঁড়ো করে ছেড়েছিল আশেপাশের যাবতীয় অস্তিত্বকে। পাহাড় পুরো নিস্তার পায়নি। সেই সুনামিতে এক একটা বাড়িঘর জগা খিচুড়ি হয়ে ঘূর্ণির মতো ঘুরে মরেছিল যেন অনন্তকাল। উন্মত্ত পাখার ব্লেড যেমন অবাঞ্ছিতভাবে ভেসে ওঠা আঙুলদের আছাড় মারে এধার ওধার, তেমনি রজনীর স্বামী, শাশুড়ি, প্রিয় সেলাই মেশিন, ভাইপো, বন্ধুমহল, আরো কত কে ছিটকে গিয়েছিল সুনামির দাপটে। সেই তোর রজনী একরকম সামলে নিলেও উমার নিশ্চিহ্ন হওয়ার ঘটনাকে সে কিছুতেই সত্য বলে মানতে পারেনি। উমা রজনীর একমাত্র কন্যা। সুনামিকালে বয়স ছিল 6 বছর। উমাকে ছিল বলাটাই উচিত, কারণ সুনামির পর রজনীর বাকিদের ক্ষতবিক্ষত দেহ খুঁজে পাওয়া গেলেও উমার কিছুই পাওয়া যায়নি। যদিও রজনীর দৃঢ় বিশ্বাস উমা আছে অন্য কোথাও, ফিরবে নিশ্চিত মায়ের আলিঙ্গনে। তাই তো আজও প্রায় অপলক চেয়ে বসে থাকে। বলা তো যায় না কখন মেয়ে দৌড়ে ফেরে ঘরে, কিন্তু উমা কোথায় আর। পাহাড়পুরের যেখানে শেষ, সেখানে তেপান্তর শূন্যতা। এই সুনামির পর শুধু ওখানে দেখা দিয়েছে অজস্র ঢিপি, বিক্ষিপ্তভাবে ছড়ানো মাটি চাপা দেওয়া কবর। ওই অভিশপ্ত ভূমিতেই যেন সুনামির স্মৃতি আবদ্ধ হয়ে আছে। কি করেই বা হয় দেহের শনাক্তকরণ? কেই বা আর সে মারণ দুর্গন্ধের বাসায় ঘেঁটে ঘেঁটে খুঁজে ফেরে কাছের মানুষ? ফলে যে যখন পেরেছে কিছুটা মাটির মণ্ড নিয়ে দেহাংশের ওপর চাপিয়ে দিয়েছে। কুয়াশায় কবরগুলো ঢেকে যায়। বুঝি প্রকৃতি তার নৃশংস কর্মকাণ্ডের ওপর চাপিয়ে দেয় কুয়াশার সাময়িক রেহাই। তখন জায়গাটা আদত ঠিকানাহীন প্রেতের চারণভূমি হয়ে ওঠে। বাতাসে কান পাতলে ভেসে আসে চাপা ফিসফাস, যেন মানুষের অবদ্ধ ভাষায় একে অপরের সঙ্গে কথা বলে চলেছে একদা যারা মানুষ ছিল তাদের দল। রজনী যথারীতি কোনোদিনই ভাবতে চায়নি ওর উমা ওখানে চাপা আছে। যতই সুনামি কেড়ে নিক ওর সমস্ত কিছু, পরিবেশের ওপর রজনীর অগাধ ভরসা। মেঘের অশুভ গোঙানির মধ্যে গ্রামের বাকি সবাই যতই অন্ধকার অলুক্ষণে ভবিতব্যের আভাস পাক না কেন, রজনী অবিচল। ঘরের সামনেটা ঝাঁট দিয়ে চলে, আপন মনে বিড়বিড় করতে করতে নিজের রান্না করে। ওই একটু যা হয় আর কি। তারপর একটু বেলা বাড়লেই একটা টিপ পরে খানিক ছিমছাম হয়ে বেরিয়ে পড়ে।
আশপাশের সব গ্রামে উমার ছবি নিয়ে। লাভ হয়নি যদিও। আমার মেয়েটাকে দেখেছ গো? আমার উমা 6 পুরুলো অঘ্রাণে। আমার মেয়েটা কোথায় যে গেল? বন্যার পর কোথায় যে চলে গেল? দেখেছ গো আমার উমাকে? একদিন ও তল্লাটে সাংঘাতিক অ্যাসিড বৃষ্টি হলো। সাংঘাতিক। অনেকে বলল খানিক পরের যে নিউক্লিয়ার প্ল্যান্ট, সেখানেই নাকি কোনো কেমিক্যাল লিকের ফলে এই অ্যাসিড ট্যাসিড। এই বৃষ্টি থামার পর একদিন হঠাৎ দেখা গেল পাহাড়পুরের শেষ প্রান্তে কবরখানার সামনে একটা বট গাছের নিচে ফুটফুটে একটা মেয়ে বসে আছে, একা। বৃষ্টি পরবর্তী ধোঁয়াশায় বটগাছের মাথাখানা মিশেছে এমন, গাছটিকে মনে হয় অনন্তের সেতু। তার পেছনে দুনিয়ার শেষ। সেখানে এমন সমস্ত কাণ্ড ঘটে যা মানুষ তার সহজ বুদ্ধিতে ব্যাখ্যা করতে পারেনি কোনো দিন। এই আবহে মেয়েটি বসেছিল একা। আকাশে মেঘের দল না থাকলে যে জল জলে শুকতারাটিকে দেখা যেত, তার মতো উজ্জ্বল এবং বিষণ্ণ হয়ে। ভোর রাতে তাকে দেখল সনাতন। তার বাড়ি থেকে বটগাছ কিছুটা দূরেই। ভোরের নীলচে ধূসর আলোয় মেয়েটা অস্পষ্ট। মুখে কোনো কথা নেই, অবয়বে অযত্ন, তবু মেয়েটার মায়া ভরা মুখ আর আশ্চর্য উজ্জ্বল চোখ দুটো জেগে আছে অপলক। সনাতন কিছুটা বিস্মিত হলো। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি কে গো? উত্তর নেই। সনাতন তবুও বলে যায়, কি করে এলে এখানে? বাড়ি কোথায় তোমার? মেয়েটি তাও নিরুত্তর। সনাতন ফের জিজ্ঞাসা করে, ওই কি নাম রে তোর? মেয়েটি শুধু অপলক বসে থাকে, যেন কারো অপেক্ষায় সকাল থেকে সেই ঠায় বসে রয়েছে, একবারও উঠে যায়নি। যত বেলা বাড়ল, ভিড় বাড়ল গ্রামের মানুষের। গুঞ্জন ভেসে এলো, বাপ মা রেখে চলে গেছে বোধহয়। মেয়েটার মুখ দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। মন্দা, তোমার বাড়িতে মেয়েটাকে রাখা যাবে নে? আমার বাড়িতে কি করে রাখবো? আমার নিজের চারখানাকে নিয়েই কুলোয় না। বলাই বাহুল্য, কোনো প্রশ্নেই মেয়েটির ভাবান্তর হয় না। একটা গোটা দিন মেয়েটা ওভাবে ছিল ওখানেই। পথ চলতি মানুষই বা কি করে? খানিক চেষ্টার পর তাকে ভাগ্যের হাতে ছেড়ে এগিয়ে যায়। দয়া করে কে যেন পাশে রেখে গিয়েছিল একটা অ্যালুমিনিয়ামের ঘটিতে জল আর কিছু শুকনো খাবার। খুব করে বলে গিয়েছিল খেয়ে নিতে। মেয়েটা অদ্ভুত অবাধ্য, একটা কিছু ছুঁয়ে দেখেনি। পাহাড়পুরের আপাত নিস্তরঙ্গ জীবনে এই আকস্মিক ঘটনার স্রোতটিও স্তিমিত হয়ে এসেছিল 24 ঘন্টা না পেরোতেই। এর মাঝে কে একজন বলে উঠল, এই রজনীকে একবার বললে হতো না? মেয়েটার মুখের সঙ্গে না উমার মুখের মিল আছে কিন্তু। রজনীর কানে কথাটা উঠতে নাওয়া খাওয়া ছেড়ে রজনী বটগাছের দিকে দৌড়ল। পঞ্চায়েতের জটলা তখন। এক রাত গেছে, কিন্তু এভাবে তো আর এক মুহূর্ত ফেলে রাখা যায় না মেয়েটাকে। মোড়ল এক গাদা প্রশ্ন করছে। মেয়েটা খানিক বিপন্ন বোধ করছে, কিন্তু তার জিভে কথা নেই এক বর্ণ। ভিড় থেকে ভেসে আসছে নানা টিকাটিপ্পণী। পুলিশে একটা খবর দিলে হতো না? এত রাস্তা ঠেঙিয়ে কে ফাঁড়িতে খবর দিতে যাবে এখন? আগে দেখ দেখিনি কথা বলে কিনা। মেয়েটা বোবা বোধহয়। আরে না না, ভিকিরি টিকিরি হবে। ধ্যাৎ, ভিখিরি কেন হবে? জামা কাপড় ভালো পরে আছে দেখছিস নি? ভালো ঘরের মেয়ে, বোধহয় পাগল। এই শয়তান নয় তো? গুঞ্জন স্তিমিত হয়ে এলো। শেষের প্রশ্নটি অনেককেই বিব্রত করেছে সন্দেহ নেই।
তবে পরবর্তী প্রশ্ন মাথাচাড়া দেওয়ার আগেই ভিড়ের মধ্যে থেকে একটা চেহারা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। রজনী। আলুথালু মুখ, এতটা পথ প্রায় দৌড়ে আসায় মুখটা টকটকে লাল। চোখ তুলে তাকালো অজ্ঞাত কুলশীলা মেয়েটির দিকে। তারপর বাঁধ ভেঙে তার চোখেও অশ্রুর সুনামি, আর মেয়েটিকে জড়িয়ে ধরে পাগলের মতো চিৎকার। ছোট্ট মেয়েটিরও অবশেষে চোখে জল নামল। ভিড় পথ ছেড়ে দাঁড়ালো। আসলে ভিড়ের কিছু করারও তো ছিল না। মেয়েটাও যে রজনীকে অমনভাবে দেখে খানিক ফুঁপিয়ে উঠেছে। রজনীর অমন উথাল পাথালের সামনে যাবতীয় যুক্তি, প্রতিরোধ ইত্যাদি ফুৎকারেই উবে গিয়েছিল। রজনী ওই মেয়েকে, অর্থাৎ ওর ধারণা ওর উমাকে, পালকের মতো ফিরিয়ে নিয়ে গেল তার ছেড়ে আসা ঘরে। মেয়ে বাড়ি ফেরার পর থেকে রজনী যেন সাক্ষাৎ দশভুজা। পাহাড়পুরের ওপর থেকে বিষাদবিধুর মেঘপুঞ্জ বিন্দুমাত্র সরেনি। কিন্তু রজনী নাকি ঘরের চালে ফালি ফালি রোদ দেখেছিল। মেয়েকে সারা রাত কাজ ছাড়া করেনি সে। প্রথমে তো একটু মন খারাপই হলো ওর। মেয়েটা কি অসম্ভব রকম দই দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসত, কিন্তু ওকে এত স্বাদ করে করে দিল, মেয়েটা 2-1 চামচ নিয়ে আর নিল না। বিস্কুট খেলো বরং 2-3টে, কলসির জল লেবু দিয়ে, ব্যাস। কিন্তু রজনী এখন আর এইসব খুচরো বেদনায় ভাঙতে রাজি নয়। একদিন কোন অলক্ষণে পরিসরে আটকা পড়েছিল কে জানে। কি খেয়েছে, কেমন খেয়েছে, আদৌ কিছু খেয়েছে কিনা ঠিক নেই। ফলে স্বাভাবিকত্ব যে লোপ পাবে সন্দেহ কি। আর অত ভেবে কাজ কি, ঘরে ফিরেছে মেয়ে। রজনী পুনরায় প্রাণ পেয়েছে, আর কি চাই। আপাতত থাক যেমন ইচ্ছে। রজনী দিন রাত পড়ল মেয়েটাকে নিয়ে। কতকাল চুলে তেল পড়েনি রে মা, কি কালি পড়েছে তোর চোখের নিচটায়। কাল আমার সঙ্গে মইনানের পুকুরে যাবি, ভালো করে চান করবি। দেখি নখগুলো তো পুরো কালো হয়ে গেছে। ইস, কি পুরো ময়লা পড়েছে তোর গায়ে। মেয়েটি সবেতে সাড়া দেয় না। অবশ্য রজনী যে প্রত্যুত্তর চায় এমনও না। রাঁধছে বেশ খোলতাই করে। মেয়ে যে আয়েশ করে খাচ্ছে তা নয়, কিন্তু রজনী অবিরাম, মারা যেরকম হয়। দুপুরে বাড়ির সামনে দাওয়ায় বসে মেয়েটার চুল বেঁধে দিচ্ছে, একটা কি সুন্দর ফুটফুটে ফ্রক কিনে এনে পরাচ্ছে, তাতে ফুল ফুল ছাপ। উমা এগুলো পরতে খুব পছন্দ করত। তারপর ওর একটা পুতুল ছিল, নীল একটা ঘাগরা পরা। সেটা তো এত যত্ন করে রজনী রেখেছিল যে মনে হচ্ছে সদ্য ভূমিষ্ঠ। সেই পুতুলটাও মেয়েটাকে দিল। মেয়েটা বড় বাধ্য, রজনী যা বলে করে নেয়। ওই পুতুলটা নিয়েও যে খুব খেলে তা নয়, হাতে নেয়, তারপর একটু এপাশ ওপাশ করে আবার গুছিয়ে রেখে দেয়। আর সর্বক্ষণ কোন দূরে যেন তাকিয়ে থাকে। কথা বলে এক আধটা, বাইরের লোকের সঙ্গে তো নয়ই। অন্য কেউ এলে মায়ের আঁচল ধরে চুপ করে বসে থাকে। বাকিরা বুঝেছিল এত বড় শখ পেয়েছে মেয়েটা, ধাতস্থ হতে সময় তো লাগবেই। বোঝে রজনীও, সেই আশাতেই থাকে। তবে কখনো সখনো তার যাবতীয় যুক্তি বুদ্ধি লোপ পায় যখন কেউ মেয়েটি আদৌ উমা কিনা সেই প্রশ্ন তোলে। যেমন পরশু দুপুরবেলা এক পড়শি এসে শুধু জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে রজনী, তুই আমাকে একটা কথা বল, এই সেবারে তো অত জলে সবাই ভেসে গেল, হ্যাঁ? আমাদের ওই গ্রামের ওই দিকে গড় দিয়েছিল, তা তোর এই মেয়ে কোথায় ছিল একদিন? কি বলতে চাইছো বলো তো কাকা? না না, মানে আমি শুধু বলছি যে এই মেয়ে তোর উমাই তো, মানে এই দেখ একদিনে তো মুখটাও অনেক বদলাবে না, তা তুই ঠিক চিনিছিস তো? মানে এই আমার উমা নয়? না না, আমার মেয়েটা তোমাদের কি পাকা ধানে মই দিয়েছে গো? ওহ। মেয়েটা আশা স্তক তোমরা শয়তান, পাগল, বোবা, ভিখিরি বলে যাচ্ছ। কি মনে করেছো কি?
যা খুশি তাই বলবে ওই একরত্তি দুধের শিশুটাকে? তোমার বাড়ির লোক মরে গেছে বলে কি সবাই মরে গেছে নাকি জলে? রজনীর গলা সপ্তমে ওঠে, চেঁচিয়ে কান্না জুড়ে দেয়। পাশ থেকে মেয়েটিও ফুঁপিয়ে কেঁদে ওঠে। রজনী সেটা লক্ষ্য করে সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে ছুটে যায় মেয়েটার দিকে। নাক টানতে টানতে বাষ্পরুদ্ধ গলায় বলে ওঠে, কাঁদে না মা, কাঁদে না, চোখ মোচ, আমি আছি তো, কে তোকে কি বলবে? ওরা হিংসে জ্বলে পুড়ে মরছে রে মা, কাঁদে না, চোখ মোচ। বিপর্যয় তো আর থেমে থাকে না। রোদের হরতালে ওই দমবন্ধ আবহে মানুষের মনে কোনো স্থিতি ছিল না। সবাই পরবর্তী ধসের অপেক্ষায় ভয়ে তটস্থ হয়ে রাত জাগা। অজানা, অচেনা, অদেখা সমস্ত কিছুর প্রতি তাদের তীব্র ভয় আর একে অপরের প্রতি গভীর সন্দেহ। সেই সন্দেহের জেরেই রজনীকে মাঠে ঘাটে, হাটে বাজারে অহরহ প্রশ্ন শুনতে হলো, মেয়েটা কি সত্যি উমা নাকি? আসলে ঘোর সন্দেহের অন্য দুই কারণও ছিল। প্রথমটা গ্রামের মোড়লের ভাই, সে আবার কিঞ্চিত তন্ত্রমন্ত্রও করে, ভবিষ্যৎ নাকি দেখতে জানে। সে তো একদিন গ্রামের হাটে একটা ছোট্ট জটলা বাঁধিয়ে তুলল। তখন সবে সন্ধে নেমেছে, গ্রে মেঘের গায়ে লেগেছে গাঢ়তর কালির কোঁচ। হাটের মাঝের প্রকাণ্ড অশ্বত্থতলার ডালে ডালে জ্বলছে হ্যারিকেন। নীলচে ধূসর সন্ধ্যের বুকে তারা জেগে আছে তাদের আশ্চর্য হলদে কন্ট্রাস্ট নিয়ে। পথ চলতি হাঁটুরে মানুষগুলোর সিলুয়েটে তাদের এক একটি ভূত বলে মনে হয়। এরকম এক গা ছমছমে মুহূর্তে জটাজুটধারী মোড়লের ভাই লোক জড়ো করে দাঁড়ালো গাছের নিচে, বলল, তোমরা কি ভাবো এই মেয়েটা মানুষ? এই মেয়েটা গৃহ। ওর চোখ দেখেছো তোমরা? চোখের মনি রাত্রিরে জল জল করে, আন্ধারে ওর চোখ দূর থেকে দেখা যায়। তোমরা ওকে গায়ে ঠাই দিয়েছো? জানো জানো কোত্থেকে এসছে? আমি ওই মেয়ের ছবি নিয়ে গিয়েছিলাম যোধগিরিতে, সেখানে ইসমাইল জেলের সঙ্গে দেখা করেছি। ইসমাইল আর ইসমাইলের বউ রহিমা কি বলল জানো? ইসমাইল আর রহিমা ছবি দেখে বলল, এই মেয়েকে ওরা জলের পর কুড়িয়ে পেয়েছিল, বাড়ির থেকে একটু দূরে, অচৈতন্য, প্রায় দলা পাকানো অবস্থা। 2 বছর ওই মেয়ে ওদের কাছে ছিল। এমনিতে ওদের বাচ্চা কাচ্চা হয়নি, ওরা আপন মেয়ের মতোই মানুষ করেছে। মেয়েটার কিচ্ছু মনে ছিল না, কথাও বলতো না, শুধু দূরে তাকিয়ে থাকতো। এই মাস 3 আগে ওর নাকি খুব জ্বর হলো, সময় দিল না, চলে গেল সে রাতে। অঝোর বৃষ্টি তখন, টানা 3 দিন আর থামে না। মেয়েটাকে যে গোড় দেওয়া হবে সেটাও করা যায়নি ভালো করে, কোনো মতো একটু মাটি চাপা দেওয়া। তখন থেকেই তো রহিমা অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারে না। রোজ রাতেই চিৎকার করে উঠে পড়ে, স্বপ্নে নাকি ওই মেয়ে ছিল। চুপ করে দাঁড়িয়ে থাকতো, যেন এক্ষুনি ফুঁপিয়ে কেঁদে উঠবে। তবে 1 মাস হলো আর স্বপ্ন দেখেনি। কেন দেখেনি 1 মাস? দড় রাজনৈতিক নেতার মতো কিছুক্ষণ থামলো মোড়লের ভাই, তারপর আবার চেঁচিয়ে উঠল, কারণ 1 মাস হলো ওই শয়তানি আমাদের গায়ে এসে ভর করেছে। উপস্থিত সকলের মধ্যে একটা হিমশীতল স্রোত খেলে গেল যেন। সকলেই ওর মুখ চাওয়াচাওয়ি করছে। বোঝা যায় সুনামির মতো এই বাক্যটাও অনিবার্যভাবে তাদের ধাক্কা দিয়েছে। কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়ার আগেই একটা বিকৃত চিৎকার শোনা যায় ভিড়ের মাঝখান থেকে। রজনী, সে কোন ফুরসতে এসে দাঁড়িয়ে মোড়লের ভাইয়ের কথা শুনছিল কে জানে। জলজলে চোখ, আলুথালু চুল, রজনী যেন সাক্ষাৎ অতিলোক থেকে নেমে আসা কোনো জীব দাঁড়িয়েছে নশ্বর মানুষের ভিড়ে। তার কণ্ঠস্বর বুঝি ছাপিয়ে গেল তেপান্তরের অনন্ত শূন্যতাও। আমার মেয়ে শয়তান, তাই না রে বেজন্মা? আমার মেয়ে শয়তান,
আর তুই আর তুই কি রাতের অন্ধকারে তুই আমার ভিটে ঘুরঘুর করিস কি মতলবে? উমার বাপ মরে যাওয়ার পর তুই আমাকে কি কাজের জন্য টাকা দিবি বলেছিলি, মনে নেই হারামি? বলবো বলবো সকলের সামনে তোর চরিত্রের কথা বলবো? আমার মুখ খোলাবি তুই? এত বড় সাহস তোর? আমার মেয়ে সভ্য খাকি, আর তুই যে এত মেয়ের সর্বনাশ করেছিস! ভাঙবো হাঁড়ি আজকে হাটের মাঝে। সেদিন রজনীকে কেউ না থামালে কি যে কেলেঙ্কারি হতো বলা মুশকিল। মোড়লের ভাই যত বলে তার কাছে প্রমাণ আছে, রজনী আক্রমণ আরো তীব্র করে। রজনীকে কোনো মতে অন্য কয়েকজন ফেরত এনেছিল, তাই নইলে খুন খারাপি হয়ে যেত নিশ্চিত। কাঁদতে কাঁদতে রজনী বাড়ি ফিরল। এসে চোখ মুখ মুছে আবার মেয়েকে নিয়ে স্বপ্নে পাড়ি দিয়েছিল। সে সন্ধ্যের প্রকাশ্যে ওই বিচ্ছিরি কাণ্ড ঘটার পর রজনীও কেমন বদলে গেল, কেমন দুর্ব্যবহার করতে লাগলো অনেকের সঙ্গেই। এখন সে পারতপক্ষে ঘরের বাইরে বেরোয় না, বেরোলেও চট করে ফিরে আসে, আর প্রায়ই ঘুম থেকে ধরফড়িয়ে উঠে জড়িয়ে থাকা উমাকে দেখে নেয়, তারপর ওকে আরো জড়িয়ে একটু ঘুমোয়। উমাকে এবার আর ও হারাতে পারবে না। ওদিকে এক আজগুবি কাণ্ড ঘটতে লাগলো গ্রামে। দীপকদের বাড়ি থেকে দুটো মুরগি চুরি গেল একদিন। একটা ছোট্ট খরগোশ, সেও নাকি হাপিস মোড়লের বাড়ি থেকে। মোহনদাসের বাড়িতে খাঁচায় একটা বদ্রি পাখি একা থাকতো, তাকেও আর পাওয়া যাচ্ছে না। মোড়লের ভাইটা বলে বেড়াচ্ছে সব নষ্টের গোড়া ওই অচেনা মেয়েটা। গ্রামের কারুর সঙ্গেও মেশে না কেন? বড়দের নয় লজ্জা পায়? এতগুলো বাচ্চা আছে, তাদের সঙ্গে খেলবে না? এই যুক্তি হাওয়া জোগাড় করে ধীরে ধীরে তীব্রতর হয়। সত্যি, গ্রামের বাচ্চাগুলোও না রজনীর মেয়েকে দেখলে কেমন এড়িয়ে যায়। একটা ছেলে তো বলেই ছিল, মেয়েটার চোখের দিকে তাকালেই কেমন মনে হয় ওকে গিলে খেতে আসছে। সেই ভয়ে একবার মোড়লের ভাইয়ের ছেলেটা রজনীর মেয়েকে ঢিল ছুঁড়েও মেরেছিল, ভূত বলে আওয়াজ দিয়েছিল। ভাগ্যিস রজনী তখন বাড়ি ছিল না, মেয়ের পছন্দের কুমড়ো ফুল আনতে গিয়েছিল। কি তুলকালামি হতো তা না হলে। বাচ্চা মেয়েটার কিন্তু বেশ জোরেই লেগেছিল। গ্রামে ছোটখাটো পশু পাখি এদিকে আরো কমতে লাগলো। বিশ্বাসের একটা তাগড়া বলয়ও তৈরি হতে শুরু করলো। এবার অনেকেই যেন নিশ্চিত এ মেয়ে উমা নয়, শয়তান। কিন্তু রজনীকে বোঝাবেই বা কে? মাঝে বহুবার বোঝানোর চেষ্টা করায় ওর বাড়িতে একের পর এক বখেরা হয়েছে। কিন্তু মোড়ল দায়িত্ব নিল, যতই রজনী বঁটি নিয়ে তেড়ে আসুক, ওকে বোঝাতে হবেই। রজনীকে বাবা বাছা করে অনেক বোঝানো হলো, বলা হলো কোনো ভালো ওঝাকে দিয়ে একবার দেখিয়ে নিলেই তো হয়। আর দরকার হলে সে নিজেও গিয়ে ইসমাইল আর রহিমার সঙ্গে দেখা করে আসতে পারে। রজনী ক্রোধের সীমা ছাড়ায়নি বটে, শুধু দৃঢ়ভাবে আপত্তি জাহির করল। কিন্তু সে রাতে দুটো ঘটনা একসঙ্গে এমন ঘটল যে রজনীও খানিক থতমত খেয়ে গেল। রজনী, এই রজনী! কি হয়েছে জেঠু? এই, তুই কোনো খবর পাসনি? না তো, কি ব্যাপার? আরে মুরলীর ভাইয়ের ছেলেটা আজ মারা গেছে। সাংঘাতিক শ্বাসকষ্ট, ঘন্টা দুয়েকের মধ্যেই মারা গেল জানিস। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় দিলে না। রজনী সম্ভবত ঘটনার আকস্মিকতাতেই বিস্মিত হয়ে ধপ করে দাওয়ার খুঁটি ধরে বসে পড়ে। তার মুখ থেকে কেউ যেন রক্ত শুষে নিয়েছে। শোন, একবার ঘুরে আয় রজনী। তুই না গেলে না অনেক রকম কথা উঠবে। এমনিতেই তো তোর মেয়েটাকে নিয়ে লোকের কম চোখ টাটায় না। একবার যা মা।
রজনী দেখল মেয়ে অসাড়ে ঘুমোচ্ছে। ঘরের আগল টেনে দিয়ে সেই ঝোড়ো রাতেই এগোলো মোড়লের বাড়ির দিকে। পথঘাট অন্ধকার, প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টিতে বুঝি সে বাদে আর কোনো জীব পথে নেই। মোড়লের বাড়ির সামনে লোকে লোকারণ্য। রজনী গিয়ে দাঁড়াতে তাকে যখন ভিড় লক্ষ্য করল, চাহনিতে বিষণ্ণতা আর শোকের সঙ্গে এসে মিশল সন্দেহ, ঘৃণা, বিরক্তি আর ভয়। সেই অজানা অদেখার প্রতি অকৃত্রিম ভয়। রজনী যেন তার মূর্ত রূপ হয়ে এসে দাঁড়ালো মোড়লের উঠোনে। আর রজনীকে দেখা মাত্রই যে ভাষায় মোড়লের স্ত্রী আক্রমণ করল, তা কোনো সুস্থ মানুষের মুখ থেকে বেরোতে পারে না। ভিড়ের সমবেত সমর্থনও মোড়লের স্ত্রীর দিকেই। প্রকাশ্যে কেউ না বললেও বোঝা যাচ্ছে তারা রজনীর মেয়েকে একরকম মানুষ খাকি বলেই মেনে নিয়েছে। সেই বিপুল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রজনী বাড়ি ফিরল। অবশ্য মাথায় ছিল আরও অপমানের বোঝা, লাঞ্ছনা গঞ্জনা সওয়ার কষ্ট। এসব তো আর দৃশ্যমান নয়। ঘরে ফিরে যে দৃশ্য দেখল রজনী, তার থেকে বোধহয় বাইরের ঝড় বৃষ্টি অনেক স্বস্তিদায়ক, সহনীয় ছিল। ওর উমা অন্ধকার ঘরের এক কোণে বসে কি যেন খাচ্ছে। বিদিমের আলোয় রজনী দেখল মেয়ের মুখে একটু রক্ত, আর সামনে অল্প পাখির পালক। অস্ফুটে উমা বলে চলল, ছেলেটা ভালো না মা, বড় হয়েও মেয়েদের খারাপ করতো, আমি দেখেছি। বিশ্বাস করো না, অনেক মেয়েদের খারাপ করতো। রজনী পাগলের মতো ওকে জড়িয়ে মুখটা খুলে দেখতে চাইল ও কি খাচ্ছে। রজনীর মাথা তখন অলৌকিক পর্যায়ের অবিন্যস্ত। ওদিকে মেয়ে বলে চলেছে, মা, মোড়লের ভাই ঠিকই বলে গো, আমি মানুষ না। তোমাকে নিয়ে যাবো এখান থেকে, তুমি না থাকলে ভয় করে মা। রজনীর তখন কথা বলার অবস্থা নেই। ওর শুধু মনে আসছে গ্রামের সবার কথা, আর একটা দুর্দান্ত ভয় ওকে গ্রাস করে ফেলছে, উমাকে হারিয়ে ফেলার। সে রাতে একবার ছোট্ট মেয়েটা ক্রন্দনরত রজনীকে মাথায় হাত বুলিয়ে শান্তি দেওয়ার চেষ্টা করে, তো পরক্ষণই মুখে রক্ত লেগে থাকা মেয়েটা রজনীর কোলে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর রজনীর গলায় তখন ঘুম পাড়ানি গান। সে রাত এভাবেই কাটিয়ে দিল রজনী। দিন কতক এভাবেই কাটল। মোড়লের ভাইয়ের ছেলে মারা যাওয়ার পর পাহাড়পুর আশ্চর্য রকমের নিস্তব্ধ। পশু পাখি হারিয়ে যাওয়াও থামল না। সবাই পারলে রজনীর মেয়েকে শুলে চড়ায়, কিন্তু ওকে দেখলেই সেই অজানা অদেখার ভয়টা সকলকে গ্রাস করে। কিন্তু মেয়েটা এখনো অমনি মায়াময়। ফুল ফুল ফ্রক পরে তাকিয়ে থাকে দূরে। তবে এই কদিনে বদলে গেছে রজনী। কেমন একটা ঘোরের মধ্যেই থাকে সে। এখন সেই অন্যের ঘর থেকে এনে দেয় পশু পাখি, যাতে উমার রক্তের খিদে মেটে। হোক না উমা শয়তান, অমানুষ, যা ইচ্ছে, তবু তো সে মা, রজনীর মেয়ে। রজনী যেভাবে হোক উমাকে কোলে রাখবেই। সে সারা দিন শুধু উমার দিকেই তাকিয়ে বসে থাকে। নিজের খাওয়া দাওয়া লাটে উঠেছে, অতীব এব্রো খেব্রো চেহারা। মেয়ে মুখ খুললেই ভাবে মেয়ের খিদে পেয়েছে, ব্যস্ত হয়ে পড়ে। মেয়ে হয়তো খাওয়ার কথা বলছেই না তখন, হয়তো মায়ের চুলের জট ছাড়িয়ে দেবে কিনা জিজ্ঞাসা করছে। মেয়েটার এই বেশ কদিনে একটা লক্ষ্য করার মতো ব্যাপার ঘটেছে। বাইরের লোক তা হয়তো বুঝতে পারবে না, অবশ্য
তাদের সঙ্গে মেলামেশাও আর হয় কোথায়? ব্যাপার হলো, মেয়েটা রক্ত খায় এখনো, সঙ্গে কুমড়ো ফুল খাচ্ছে। মায়ের বানানো আমড়ার আচারও খায়, আর এখন সেই মায়ের বেশি যত্ন নেয়। মাঝে মাঝে দু একটা কথোপকথন হয় মায়ের সঙ্গে। মা, তুমি আর রক্ত এনো না আমার জন্য। রক্ত না আনলে খাবি কি? না খেয়ে বসে থাকবি সারাদিন? সে চলবে না। ওরা যদি বলে আমাকে ধরিয়ে দিতে, তাই দাও মা। ওরা তো আমায় বলি দেবে, তাতে বোধহয় তোমাদের মানুষদের ভালো। আমি তো অন্য। মা, ওরা কিন্তু ভুল বলছে না। আমি থাকতে কে তোকে ছোবে মা? একদম ও কথা মুখে আনবি না। তুই তো আর সকলের মতো নোস, আমি জানি, কিন্তু তুই ওদের থেকে ঢের ভালো, ঢের ঢের ভালো। রজনী আর উমার সম্পর্কটা এমনই হয়ে দাঁড়িয়েছে। রজনী ক্রমাগত ভয় পায় উমাকে হারানোর। উমা এমন বেচাল কথা বললে রেগেও যায়, পরক্ষণেই কেঁদে উঠে তাকে বুকে জড়িয়ে নেয়। রাত্রিরে এনে দেয় রক্ত। সারা রাত জানালার ধারে বসে হাপুস নয়নে কাঁদে। মেয়েটা আবার মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। রজনী ঘুম পাড়ানি গান শুনিয়ে মেয়েকে ঘুম পাড়ায়। এবার গেল মোড়লের ভাই। জঙ্গলে কি যেন গাছের শেকড় খুঁজতে গিয়ে আর ফিরল না। লোকজন প্রায় 2 দিন পরে সব খুঁজে পেল। মুখটা ভয়ে কুঁকড়ে আছে, মাথার পেছনে চাপ চাপ রক্ত, বৃষ্টিতে মিশে গেছে থকথকে কাদার সঙ্গে। চোখের মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। সেদিন সকালে পাহাড়পুরের ওপরের মেঘপুঞ্জ যেন একটু বেশি গুমড়ল। কান্নার রোল উঠল ডাকে। কোথাও যেন আজ সর্বনাশ অবশ্যম্ভাবী। আকাশ বিদীর্ণ করা বর্ষণের মধ্যেই দেখা গেল গ্রামের সমস্ত পুরুষ মশাল লাঠি নিয়ে রজনীর ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। চিৎকার উঠল, মিনিটে মিনিটে বাড়ল বৃষ্টি, সেই সঙ্গে হুমকি আর খিস্তির বান। ঘরের মধ্যে থেকে তবুও এলো না একটিও স্বর। শেষে ভেঙে দেওয়া হলো সদর দরজা। অন্ধকারের সাথী হয়ে বসে সেখানে রজনী। কোথায় কোথায় তোর ডাইনি মেয়েটা? কই? ও পালিয়েছে। রজনী নিরুত্তর। রজনীর কোমরে এক লাথি মেরে দিল কে একজন। চিৎকার করে মেয়েটাকে খুঁজতে লাগলো বাড়িময়। তবুও রজনীর ঘোর কাটে না। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসে রজনী দাঁড়ালো ঘরের দাওয়ায়, উন্মত্ত জনতার সামনে। পাহাড়পুরের ধূসর মেঘ এক জন্মের অশ্রু ঝরিয়ে যাচ্ছে নিরন্তর। সেই দৈত্যাকার মেঘ চুঁইয়ে আসা হাড়হিম আলোয় দেখা গেল রজনীর ঠোঁটের কোণে লেগে আছে লাল মতো তরল, তাজা, গড়াচ্ছে কষ বেয়ে। হাতে ধরে আছে মেয়ের পরনের নীল ফুল ফুল ফ্রক। এক অলৌকিক হাসি হেসে রজনী বলল, কোথায় আর যাবে উমা? সন্তান সবচেয়ে নিরাপত্ত মায়ের জঠরে। উন্মত্ত জনতা আর কোনো দিন রজনীর বাড়িমুখ হওয়ার সাহস করেনি। ওখানে নিশ্চিন্তে মা থেকে গেল সর্বদা মৃত মেয়ের সঙ্গেই।